তো মিউচুয়াল ফান্ডের যেটা মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি আগে জানতে হবে। মিউচুয়াল ফান্ড ব্যাপারটা আর কিছুই নয়। যেমন আমাদের যেরকম ইন্ডেক্স আছে না, বিভিন্ন ইন্ডেক্স আছে। যেমন ধর, যেমন হচ্ছে বিভিন্ন রকম ইন্ডেক্স আছে, মানে নিফটি ফিফটি আছে, ব্যাংক নিফটি আছে, অটো সেক্টর আছে, আইটি সেক্টর আছে, এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ আমাদের ইন্ডেক্সগুলো আছে। তো আইটি মিনস সেখানে আইটিডি বিভিন্ন রকমের স্টক সেখানে থাকবে, তার ওয়েটেজ আলাদা আলাদা হবে। এখানে যেমন একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, এই স্ট্রাকচারটা যদি আমি ধরে নিই যেটা নিফটি ফিফটি স্ট্রাকচার, তো এরকম স্ট্রাকচারের মধ্যে টোটালটা যদি নিফটি ফিফটির 50টা স্টক নিয়ে হয়, এখানে 50টা নেই যদিও, আমি ধরে নিলাম আর কি তর্কের খাতিরে। তো এরকম স্ট্রাকচারের মধ্যে দেখো বিভিন্ন সেক্টরের বিভিন্ন রকম ওয়েটেজ আছে। মানে এই যে এইচডিএফসি ব্যাংক 15% ওয়েটেজ আছে এখানে। আবার রিল বলে যে স্টকটা আছে তার 10% ওয়েটেজ আছে। আইসিআইসিআই ব্যাংক 8%, 8.7 ওয়েটেজ আছে। ইনফোসিস 6.9, আইটিসি 5.2। তো এরকমভাবে বিভিন্ন স্টকের বা বিভিন্ন কোম্পানির ওয়েট এই সেক্টরের ওপর ওয়েটেজ বিভিন্ন রকম হয়। তো এরপরে আমাদেরকে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কিভাবে আমাদের টাকাটাকে, যেটা আমরা ইনভেস্ট করব মিউচুয়াল ফান্ডে, এসআইপির মাধ্যমেই হোক বা লামসাম হোক, সেটাকে কিভাবে আমাদের ফান্ড ম্যানেজার কিভাবে সেটাকে ইউটিলাইজ করবে। প্রথম কথা হচ্ছে, মিউচুয়াল ফান্ডের মধ্যে আমাদের সেক্টর ওয়াইজ 3 ধরনের ক্যাপ আমরা দেখতে পাই, অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। এই ধরনের 3 ধরনের মার্কেট ক্যাপ অনুসারে, মার্কেটের যে ক্যাপ মিনস মার্কেটে যার যতটা ওয়েটেজ আছে গোটা মার্কেটে, মানে ক্যাপ মিনস বিজনেসের যে ভলিউম, সেই অনুসারে স্টকগুলোকে 3টে ইয়েতে ভাগ করা হয়। লার্জ ক্যাপ মানে যার মার্কেটে ক্যাপিংটা অনেক বেশি, সেই ধরনের স্টকগুলোকে লার্জ ক্যাপের আন্ডারে ফেলা হয়। মিড ক্যাপ মিনস মাঝামাঝি আছে ক্যাপ, মানে খুব হাইফাইও নয়, খুব লো নয়, সে ধরনের ক্যাপিং যুক্ত স্টকগুলোকে মিড ক্যাপের মধ্যে রাখা হয়। আর স্মল ক্যাপ মিনস যাদের মার্কেটে ক্যাপিংটা অনেক কম আছে, তাদেরকে মার্কেট ক্যাপটা অনেক কম, তাদেরকে বলা হয় স্মল ক্যাপ। এরও এরও একটা মানে ইয়ে আছে, মানে এত থেকে এত হলে লার্জ ক্যাপ হবে, এত থেকে এত হলে মিড ক্যাপ হবে, এত থেকে এত হলে সেটাকে স্মল ক্যাপের মধ্যে রাখা হবে, এরও ক্রাইটেরিয়া আছে, সেদিকে আমি যাচ্ছি না। এরপরে মিউচুয়াল ফান্ড মানে কি? মিউচুয়াল ফান্ড মানে আমি ধরো মান্থলি এসআইপি করছি 5,000 টাকা করে। আমি মান্থলি এসআইপিতে 5,000 টাকা করে কোনো একটা ফান্ডে আমি দিতে থাকছি। সেখানের ফান্ড ম্যানেজার আমার টাকাটাকে বিভিন্ন স্টকের মধ্যে, মানে সে ডাইভার্সিফাই করে, অর্থাৎ বিভিন্ন স্টক কেনা বেচা করে আমার পোর্টফোলিওটাকে ম্যানেজ করবে। এবং এই যে ম্যানেজ করছে, এই ম্যানেজ করার জন্য তারা কিন্তু একটা পার্সেন্টেজ আমার প্রফিট থেকে হোক বা আমার যে পেমেন্ট করছি সেখান থেকে হোক, তারা কিন্তু একটা পার্সেন্টেজ, মিনিমাম পার্সেন্টেজ তারা কিন্তু সেখান থেকে কেটে নিয়ে তাদের এই যে প্রক্রিয়া, তাদের এই যে ম্যানেজিং পাওয়ার, সেটাকে তারা কিন্তু ক্যাশ করে নেয়, অর্থাৎ সেটা তারা ফি হিসাবে নিয়ে নেয়। এরপরে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হলো, সেবি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রুলস কিরম করে দিল, মানে এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অনেক ধরনের ক্যাপ দেখা যায়, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ আছে। এখানেতে মিক্সিং আছে কীরকম, যেমন ধরো লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড বলে একটা ফান্ড আছে। সেখানে যে আমার ফান্ড ম্যানেজার আছে তার সীমাবদ্ধতা থাকবে, সে লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে এবং মিড ক্যাপ ফান্ডের মধ্যেই সে কিন্তু আমার যে ক্যাশ আমি দিচ্ছি বা যে আমি এসআইপি করছি, সেই টাকাটাকে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে তার যেখানে যেখানে মনে হবে সেখানে সে কিন্তু ইনভেস্ট করে রাখবে। ঠিক আছে। ফ্লেক্সি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ বলতে, ফ্লেক্সি ক্যাপের শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ফ্লেক্সি ক্যাপের মধ্যে যে ফান্ড ম্যানেজার থাকে তার ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি থাকে। সেই জন্য লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে ফান্ড ম্যানেজারের ফ্লেক্সিবিলিটি এত বেশি থাকে না। সেখানে একটা বাউন্ডেশন থাকে যে টোটাল আমি যদি 5,000 টাকা দিই কোনো ফান্ড ম্যানেজারকে, তাহলে সে লার্জ ক্যাপে হয়তো 25% ইনভেস্ট করতে পারবে, মিড ক্যাপে হয়তো 20% ইনভেস্ট করতে পারবে, বাদ বাকি কিছু টাকা ক্যাশ রাখতে পারবে, এরকম বাউন্ডেশন থাকে
প্রত্যেকটা ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে এরকম বাউন্ডেশন থাকে প্রত্যেকটা ক্যাপের ক্ষেত্রে, এবং সেই বাউন্ডেশনটা কে জেনারেট করেছে বা এই রুল অ্যান্ড রেগুলেশনটা কে কার দ্বারা জেনারেট করা হয়েছে, সেটা হচ্ছে সেবির দ্বারা জেনারেট করা হয়েছে। অর্থাৎ সেবি পুরো টোটাল প্রক্রিয়াটার উপরে মনিটাইজেশন রাখে, অর্থাৎ ওপর থেকে এই টোটাল শেয়ার মার্কেটের ব্যাপারটা যেটা আছে সেটা সেবি দ্বারা পুরোপুরি পরিচালিত হয়। বোঝা গেল? এরপরে ফ্লেক্সি ক্যাপের মধ্যে যে ফান্ড ম্যানেজার থাকে, ধরো আমি তোমাদের ফান্ড ম্যানেজার, তোমরা আমাকে দিলে, আমি কোনো ফান্ডকে ম্যানেজ করছি তোমাদের হয়ে, তো আমি সেখানে ফ্লেক্সি ক্যাপের মধ্যে আমি কিছুটা লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারি, তার একটা পার্সেন্টেজ আছে, কিছুটা মিড ক্যাপে করতে পারি, কিছুটা স্মল ক্যাপে করতে পারি, আবার কিছুটা আমি বাইরের যে ইউএস মার্কেট আছে বা ফরেন মার্কেট আছে সেখানেও আমি কিছুটা ইনভেস্ট করতে পারি। এই যে স্বাধীনতা, ফ্লেক্সি ক্যাপের এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা তোমার প্রোভাইড করা হয় ইয়ের দ্বারা, কি বলে, আমাদের ফান্ড ম্যানেজারকে এই স্বাধীনতাটা দেওয়া হয়, ঠিক আছে? এবং ফান্ড ম্যানেজার সেইভাবেই আমাদের যে ফান্ডগুলো দেওয়া হয় সেই ফান্ডগুলোকে কি করে, সেই ফান্ডগুলোকে সব স্টকের মধ্যে বা বিধি যেখানে যেখানে মানে অপরচুনিটিস আছে সেই সব স্টকের মধ্যে তারা কিন্তু ইনভেস্ট করে রাখে। ওকে, দেন আরেকটা ক্যাপ আসছে, সেটা হচ্ছে মাল্টি ক্যাপ। মাল্টি ক্যাপের মধ্যে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটেই থাকে, কিন্তু এখানে ফান্ড ম্যানেজারের সীমাবদ্ধতা অনেক কম। কেন কম? কারণ এখানে লার্জ ক্যাপে 50% তোমাকে দিতেই হবে, মিড ক্যাপে তোমার 30% ইনভেস্ট করতেই হবে ফান্ড ম্যানেজারকে, এবং স্মল ক্যাপে 10%-এর মতো থাকে, বাদবাকিটা ক্যাশ ইন হ্যান্ড পার্সেন্টেজ যেটা পড়ে রইলো সেটা ক্যাশ ইন হ্যান্ড কিন্তু ফান্ড ম্যানেজার আমাদের জন্য রাখতে পারে। মার্কেট ক্র্যাশ হলো বা অ্যাভারেজিং করতে হলো তার জন্য তাকে বাদবাকি 10%-এর মতো হয়তো থাকছে, সেই 10%-এর মতো তাদের হাতে কিন্তু রাখতে হয় বা তারা কিন্তু রাখে। এই হচ্ছে নিয়ম। এরপরে এরপরে সেটা হচ্ছে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার মোটামুটি মিউচুয়াল ফান্ডের একটা স্ট্রাকচার। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে সোজা যেটা বোঝা যায়, সোজা একদম সরলীকরণ যদি আমি করি, একজন ফান্ড ম্যানেজার থাকবে, সেই ফান্ড ম্যানেজার আমাদের যে টাকাটা সেটাকে তার যে ক্রাইটেরিয়া আছে, সেবি গাইডেন্স রুলস অ্যান্ড গাইড আছে সেবির দ্বারা, সেই সেবির দ্বারা রুলস অ্যান্ড গাইডটাকে মেনে, গাইডেন্সটাকে মেনে, রুলস অ্যান্ড রেগুলেশনটাকে মেনে সে বিভিন্ন স্টকে সেক্টর ওয়াইজ সে কিন্তু আমাদের টাকাটাকে ডাইভার্সিফাই করে। এক্ষেত্রে যে টাকা দিচ্ছে অর্থাৎ যে কাস্টমার, তার কি আসছে, তার কোনো হেডেক নেই। তাকে একটা ফর্মে সাইন করে নেওয়া হবে, যে ফর্মে সাইন করে নেওয়া হবে, এবং সেখানে যদি লস হয়ে যায় তো তাকে লসটাকে হাসতে হাসতে মেনে নিতে হবে, যদি প্রফিট হয় তাকে প্রফিটটাকে হাসতে হাসতে নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা বেসিক ধারণা। এরপরে অনেক সময় মনে হবে যে তাহলে কোন ফান্ড, অনেক ফান্ড আছে, অনেক ফান্ড আছে, মানে অগুন্তি ফান্ড আছে, তো সেই ফান্ড থেকে স্কিনারের মাধ্যমে মোটামুটি আমরা যদি আমরা সেন্সেক্সের ওপর কাজ করতে চাই, তাহলে যে ফান্ডগুলো আমার স্কিনারের মাধ্যমে আমি যেগুলোকে শর্ট আউট করতে পেরেছি, যাদের তিনটে জিনিস দেখতে হয়, যে এখানে ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স কী আছে, ফান্ড ম্যানেজার যখন মার্কেট খারাপ ছিল তখন সেই ফান্ডে কিভাবে মানে রিটার্ন দিয়েছে বা ফান্ডকে কিভাবে ম্যানেজ করেছে, এবং আরেকটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও কার কত আছে। এক্সপেন্স রেশিও মানে যখন তুমি কোনো মিউচুয়াল ফান্ডকে রিডিম করাতে যাবে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেল করাটাকে বলা হয় রিডিম করানো। ঠিক আছে? ইউনিট থাকে, ইউনিটটাকে রিডিমশন বলে, রিডিম করাতে হয়। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে যখন তুমি রিডিম করতে যাবে তার যে এক্সপেন্স রেশিও, অর্থাৎ তুমি যে ওটাকে রিডিমশন করছো তার জন্য যে চার্জেস, সেটা সব সময় একের নিচে রাখা উচিত। ঠিক আছে? 1% মানে লং টার্মে অনেক টাকা, 1% মানে লং টার্মে অনেক টাকা। সেই জন্য এটাও দেখতে হয় যে এক্সপেন্স রেশিও কার কত কম আছে। যার যত এক্সপেন্স রেশিও কম আছে সেক্ষেত্রে আমি কি পাবো, সেক্ষেত্রে আমার সুবিধা হবে যে আমার যখন আমি এক্সিট করব তো আমার যে পেমেন্টটা দিতে হবে, মানে আমার যে কাট আউট হবে টাকাটা, সেটা অনেক কম হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমি সবগুলোই ডাইরেক্ট প্ল্যান, এখানে রেগুলার প্ল্যান কিছু নেই। রেগুলার প্ল্যান মানে যদি তুমি থার্ড পার্টির মাধ্যমে করো সেক্ষেত্রে সেটা রেগুলার প্ল্যান হয়। আর রেগুলার প্ল্যানের মধ্যে সুবিধা আছে যেমন অসুবিধাও আছে। সুবিধাটা কি, রেগুলার প্ল্যান তুমি যখন করবে তখন তোমার হয়ে একজন তো ফান্ড ম্যানেজার রইলই, বা সেই কোম্পানি তোমার হয়ে বিভিন্ন ফান্ডকে চুজ করে দেয়,
মার্কেটে যখন আপ অ্যান্ড ডাউনস থাকে তখন তোমাকে তারা অ্যাডভাইস করবে যে আপনারা এটা এইভাবে কিনুন, এইভাবে বেচুন। কিন্তু ডাইরেক্ট করা মানে পুরোটাই তোমার দায়িত্ব। তুমি ফান্ড চুজ করবে, চুজ করার পর তোমাকেই ইনভেস্ট করতে হবে। তোমার এখানে হেডেকটা একটু বেশি, রেগুলার প্ল্যানের ক্ষেত্রে হেডেকটা একটু কম, এবং রেগুলার প্ল্যানের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা সেই জন্য একটু বেশি হয়। কারণ এখানে যে ফান্ডের মাধ্যমে, যে থার্ড পার্টির মাধ্যমে তুমি করছো, সেই থার্ড পার্টি তোমার হয়ে একটুখানি কমিশন খাবে মাঝখানে, ঠিক আছে? অল্প 0.6%, বাট কমিশন সে কিন্তু খাবে। কিন্তু তাহলেও রেগুলারের ক্ষেত্রে অনেক সুবিধা আছে, হাতে নাতে অনেক কাজ রেগুলারের ক্ষেত্রে করা যায়, যেটা এক্ষেত্রে পুরোটাই স্বয়ং নির্ভরশীল হতে হয়, নিজেকেই নির্ভরশীল হয়ে করতে হয়। কিছু টাকা হয়তো রেগুলারে কমিশন যায়, কিন্তু রেগুলারে করলে কি হয়, যদি কেউ ডাইরেক্ট করতে পারে খুব ভালো, আর যদি কেউ রেগুলারে করতে চায় তাহলে সেক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজও থাকে। ডিসঅ্যাডভান্টেজ যেমন থাকে, অর্থাৎ চার্জেসের জন্য ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু অ্যাডভান্টেজ অনেক কিছুই সেক্ষেত্রেও থাকে। তো যাই হোক, যার যেটা পছন্দ সে সেটা করবে, সমস্যা কিছু নেই। আমার যেমন রেগুলার আর ডাইরেক্ট দুটো প্ল্যানই করা আছে, সেটা কোনো ব্যাপার নয়। দুটোই দেখি কী ক্ষেত্রে কী সুবিধা আছে না সুবিধা আছে। তো এখানে যেমন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না বড় করতে হবে? দেখা না, ঠিকই আছে। বোঝা যাচ্ছে তো লেখাগুলো? হ্যাঁ, হ্যাঁ, বেশ, ঠিক প্রথমটা আছে। ঠিকই আছে। তো এক্ষেত্রে যেটা সেন্সেক্সের উপরে যদি আমরা কোনো ফান্ড চুজ করি, সেন্সেক্সটা একটা আমাদের ইন্ডেক্স, অনেক পুরনো ইন্ডেক্স। সেন্সেক্সের উপরে যদি কোনো ফান্ড চুজ করি, স্কিনারের মাধ্যমে যেগুলো এসেছে, তার এক্সপেন্স রেশিও দেখো 0.18%, 0.20%, 0.27%, 0.38%। এটা হচ্ছে এক্সপেন্স রেশিও। তো এটা ওয়ানের নিচে আছে, নো প্রবলেম, এবং খুবই খুবই মানে অ্যাফোর্ডেবল, মানে এটা এটা দিলে গায়ে এতটা লাগবে না। এরপরে নিপন ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড, এস&পি, বিএসসি সেন্সেক্স প্ল্যান, এস&পি এবং বিএসসি বলতে এগুলো ইন্ডেক্সের নাম। সেন্সেক্স প্ল্যান ডাইরেক্ট প্ল্যান, এটার এক বছরে যদি কেউ টাকা রাখে সে কিন্তু 9.9% রিটার্নের আশা রাখতে পারে, এবং এটা কিন্তু বিগত পাস্টের যে পারফরমেন্স তার উপর ট্যালি করে করা আছে। এবং যদি কেউ 3 বছরের রাখে তাহলে 15.65%, 5 বছর রাখে 14.42%, এবং 10 বছর রাখলে 13.31% অন ইন অ্যাভারেজ। মোটামুটি এটা পাওয়া যায় অ্যাভারেজেলি। এটা কিন্তু এই স্টকটা, এই ফান্ডটা এইটা ডেলিভার করে এসেছে। এরপরে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে, ডাইরেক্ট প্ল্যান 9.01%, 15.562%, 14.35%, 13.63%, ঠিক আছে। এক্সপেন্স রেশিওটা আগেই বলে দিয়েছি। টাটা এস&পি বিএসসি সেন্সেক্স ফান্ড, এটাও ডাইরেক্ট প্ল্যান, এর রিটার্ন দেখে নাও 8.9%, 15.2%, 14.3%, 13.33%। এলআইসি এমএফ এস&পি সেন্সেক্স ফান্ড ডাইরেক্ট প্ল্যান, এখানেও মোটামুটি অন অ্যান অ্যাভারেজ যদি আমি 10 বছর রাখি তাহলে 13% অন অ্যান অ্যাভারেজ টোটাল যে আমার টাকাটা জমবে, বা যদি আমি লামসাম ইনভেস্ট করি তাহলে 13 থেকে 14%-এর মধ্যে রিটার্ন আছে। যদি 5 বছর রাখি 14%, আর যদি আমি আরও 3 বছর রাখি 15%, 1 বছর হলে 9%-এর কাছাকাছি রিটার্ন। এতে কিন্তু স্টেবল রিটার্ন আছে। এরপর অনেকে বলবে তাহলে স্যার আমি 3 বছর করে তুলে নেবো। এখানে একটা কম্পাউন্ডিং ব্যাপার আছে, ঠিক আছে। এই 13%টাই যখন তুমি 5 বছরের জায়গায় 10 বছর রাখবে, তখন তোমার সুদে আসলে কম্পাউন্ডিং হয়ে অনেকটা বেশি টাকা দেখাবে, যেটা এখানের ক্ষেত্রে অতটা দেখাবে না, 5 বছরের ক্ষেত্রে অতটা দেখাবে না। এটা একটা প্ল্যান গেল এখান থেকে। এগুলো স্টেবল রিটার্ন, এগুলো কিন্তু স্টেবল রিটার্ন, এখানে কোনো রিস্ক খুব কম, অতটা এখানে রিস্কের ইনভলভমেন্ট নেই। এরপরে মানে স্যার যে চারটে দেখা যাচ্ছে সেই চারটে কথা বলছেন তো? হ্যাঁ, এই চারটে খুব মানে স্টেবল, ঠিক আছে, স্টেবল রিটার্ন এখানে। হ্যাঁ। এরপরে পরবর্তী স্লাইডে যদি যাই, আমি পরবর্তী স্লাইডে আমি যদি ফান্ড হিসাবে এটা চুজ করেছি, এটাতে তোমার ম্যাক্সিমাম যেটা খুব ভালো ফান্ড, তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা সব থেকে বেশি ভালো ফান্ড, কার রিটার্ন সব থেকে বেশি, ঠিক আছে। তো এই এক্সপেন্স রেশিও, ঠিক আছে, এক্সপেন্স রেশিও অনুসারে যদি আমি, এটা 3 বছরের ওপর করা আছে, এই ফান্ডগুলো খুব মানে এদের ডেটা খুব বেশি বছরের নেই আর কি, মানে সেজন্য ম্যাক্সিমাম 3 বছরের আছে, তো 3 বছরের ওপরই করা আছে। তো এখন পর্যন্ত সব থেকে ভালো রিটার্ন দিচ্ছে তোমার এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডস প্ল্যান, এটা একটা আছে।
28% 3 বছরে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফোকাসড ইউটিলিটি ফান্ড, এটা আছে 24%। আইসিআইসিআই এটা একটা ফান্ড আছে, এটাও 20%। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ, এটাও মোটামুটি 23%-এর মতো রিটার্ন আছে। এবারে পরাগ পারিক এখনই আমাকে যেটা রিটার্ন দিচ্ছে, আমার পোর্টফোলিও যদি শেয়ার করতে পারতাম, দেখাতে পারতাম, ভালো হতো। আমার এখনই 50% রিটার্ন দিচ্ছে। এইগুলো কিন্তু অন অ্যান অ্যাভারেজ এরকম রিটার্ন দেয়। এর থেকে কিন্তু মার্কেট ভালো থাকলে এক্সপেন্সিভ রিটার্নও দিতে পারে, ঠিক আছে। কত স্যার, 50? আমার এখন পরাগ পারিক আছে, এই মুহূর্তে আমার রিটার্ন দিচ্ছে পরাগ পারিক 50%-এর মতো রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। এই মুহূর্তে 50%-এর মতো রিটার্ন দিচ্ছে। আমি একটা স্ক্রিনশট মেরে দেখাবো, দেখি ওই মোবাইলটা, না হলে ওই মোবাইলটা থেকে এটা শেয়ার করে দেখাচ্ছি। তো 50%-এর মতো এখন কিন্তু ওটা রিটার্ন পাচ্ছি, 50%। এটা কিন্তু এসআইপি, এটা তোমার আবার কমবে, আবার বাড়বে, এটার পিছনে পড়ে থাকলে হবে না। এটা ইনভেস্ট করে চুপচাপ ফেলে রাখতে হবে। 1000 টাকা করো বা 500 টাকা করো, করে চুপচাপ ফেলে রাখতে হবে। এটার পিছনে যদি দুদিন ছাড়া দেখতে থাকো স্টকের মতো, তাহলে কিন্তু এখান থেকে রিটার্ন অতটা করা যাবে না, ঠিক আছে। এরপরে মোটামুটি আর যেটা ফান্ড আছে, এগুলো লার্জ ক্যাপ ফান্ড, ব্লু চিপ ফান্ড। তো এখানে লার্জ ক্যাপের মধ্যে রিটার্ন কিন্তু অন অ্যান অ্যাভারেজ এরমই আসে, মোটামুটি 23%। 10 বছরের ডেটা আছে, 10 বছরে 23%, 18%, 24%। মিরা অ্যাসেটটা খুব ভালো প্ল্যান। মিরা অ্যাসেটের অনেকেই বলে, নাম শুনেছে, চন্দন তো শুনে থাকবে। তো মিরা অ্যাসেটেরটাও করা যেতে পারে। মিরা অ্যাসেট অন অ্যান অ্যাভারেজ যেটা এবারে অনেকে বলে স্যার কোয়ান্টটা বাদ দিয়েছেন কেন? কোয়ান্টটা অ্যাকচুয়ালি রিস্কি ফান্ড, কোয়ান্টেও করতে পারো, কোয়ান্টটাও খুব ভালো ফান্ড। ওরা একদম রিস্কি ফান্ড, ওরা মনে হয় অপশান ফপশানও কাজ করে, এমন অবস্থা, টাকা নিয়ে অপশান ফপশানও করে। এরপরে যেহেতু এটা আমাদের তোমার লং টার্মের জন্য ভাবনা চিন্তা হচ্ছে, সেখানে যে ফান্ডগুলো খুব স্টেবল, রিটার্ন মোটামুটি বিশ্বাসযোগ্যতা আছে, সেই ফান্ডে যাওয়াই ভালো। আর বাদবাকিগুলো মোটামুটি তো মার্কেটে আমরা কাজ করি, আমরা সেখান থেকে করতে পারবো। এইটা হচ্ছে মোটামুটি আমাদের প্রেজেন্টেশন ছিল। এখানে মিরা অ্যাসেট যেমন 24% দিচ্ছে, অন অ্যান অ্যাভারেজ 24% দিয়েই থাকে, এর থেকে বেশিও দিতে পারে। বোঝা গেল? 24% দেবে মানে, হ্যাঁ মানে 10 বছরের যদি ঊর্ধ্বে, মানে 15 বছর বা 20 বছর। হ্যাঁ, 20 বছর রাখতে পারো। যত বেশি রাখবে তত কম্পাউন্ডিং হবে, তত মজা বেশি পাবে। আচ্ছা, মানে মোটামুটি 10-এর হ্যাঁ, ঊর্ধ্বে 10-এর যাওয়া মানে উপরে হচ্ছে। তোমার 24% রিটার্ন কিন্তু এ দিয়ে এসেছে, এতদিন দিয়ে এসেছে। মানে আমি আচ্ছা, তার মানে ভবিষ্যতেও মোটামুটি। ভবিষ্যতে 24-25% রিটার্ন আমি আশা করতে পারি এই ফান্ডটা থেকে। কারণ এর হুম, হুম। এর এর হিস্ট্রি সেটাই বলছে যে 24% কিন্তু দিয়ে এসেছে। তার মানে আমি 24% মিনিমাম আশা করতেই পারি, সেটা 48% হতে পারে, 100% হতে পারে, ঠিক আছে। কিন্তু 24%-এর নিচে সম্ভবত আসবে না, কারণ 24%-এর নিচে 10 বছরে কিন্তু রিটার্ন প্রোভাইড করেনি। অন অ্যান অ্যাভারেজ 24% কিন্তু দিয়ে এসেছে, এটা আশা করতে পারি। এরপরে 24 থেকে স্লিপ করে যদি 20-ও হয়, 20টা কম নয়। লং টার্মে 20% রিটার্ন অনেক রিটার্ন, যেটা ব্যাংক তো কোনোদিনই দেবে না, কেউই দেবে না, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফান্ড। এই ফান্ডে কি হবে, যদি কেউ সেভিংস করতে চাও, যদি কেউ মিউচুয়াল ফান্ড করতে চাও, এই ফান্ডগুলোর মধ্যে থেকে চুজ করে নিতে পারো। এরপরে বলবে, অনেকেই বলবে যে স্যার আপনার কি পছন্দ আছে। আমার এইখান থেকে আমি পছন্দ করব অবশ্যই মিরা অ্যাসেটকে পছন্দ করব। শুধুমাত্র শুধু ইয়ের জন্য নয়, এর এক্সপেন্স রেশিওটাও একটু বেশি তুলনামূলক, কিন্তু এর অ্যাসেট ভ্যালু বা এর যে পাস্ট পারফরমেন্স সেটা ভালো, যার জন্য মিরা অ্যাসেট কোটাকটাও ভালো, মিরা অ্যাসেটটাও ভালো, ঠিক আছে। আর এখান থেকে পরাগ পারিক অবশ্যই আমার পছন্দের প্রথম থেকেই আছে, আজ থেকে 4-5 বছর আছি এর সাথে। পরাগ পারিক, তাছাড়া এইচডিএফসি, পরাগ পারিক অথবা এইচডিএফসি। আর যদি একদম টপে যাই, তাহলে আমি নিপনটাই যেতে পছন্দ করব, কারণ নিপনটা হচ্ছে রিলায়েন্সের একটা ওয়েটেজ আছে, রিলায়েন্স গ্রুপেরই এটা ফান্ড। তো নিপনটাই যেতে পছন্দ করব, না হলে এলআইসিতে যেতে পছন্দ করব, এই হচ্ছে ব্যাপার। আর কারো কিছু কোশ্চেন আছে? বলছি কি স্যার, যে লার্জ ক্যাপ আর আপনি যে এই বলছেন স্মল ক্যাপ, তো এদের কি আপনার হচ্ছে যদি ধরুন এই যে এগুলো বললেন আপনি, যে আপনার হচ্ছে এগুলোর নাম বললেন সব বেশি বিভিন্ন হ্যাঁ বলো তো, বলো। যে ওদের কি মানে একই হয়, মানে আপনার ধরুন যে চার্জেসটা কাটছে লার্জ ক্যাপে কি বেশি কাটে বা এরকম কিছু?
না, এক্সপেন্স রেশিও যেরকম আছে সেরকমই কাটবে, এক্সপেন্স রেশিও তো উল্লেখ করাই আছে, এরকমই কাটবে। লার্জ ওটা ক্যাপ কোনো ভাগ স্মল নেই ক্যাপ যে বলে লার্জ নয়, ক্যাপ কিন্তু মানে বেশি কাটবে লার্জ মানে ক্যাপের লার্জ ক্যাপের লার্জ ক্যাপের স্টেবিলিটিটা অনেক বেশি, সেখানে তোমার রিস্ক অনেক কম। কম। তুমি লার্জ ক্যাপ যদি মানে রিস্ক তুমি মানে যদি কম। রিলায়েন্সে কোনো কিছু ইনভেস্ট করো, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে না যদি একটা অজানা কোম্পানি যা তুমি চেনোই না তাতে ইনভেস্ট করে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, কোনটা? অবশ্যই দেখবেন স্যার। হ্যাঁ, অবশ্যই রিলায়েন্সে উত্তর চলে এলো। তো অবশ্যই রিলায়েন্সের মতো কোম্পানিতে যদি ইনভেস্ট করতে যাও তাহলে রিলায়েন্স আছে, এইচডিএফসি আছে, এসবিআই আছে, এইগুলো সবই লার্জ ক্যাপের আন্ডারে পড়ে। মানে এদের বিজনেস ভলিউম অনেক বেশি, কিন্তু এখানে রিটার্নটা তুমি স্টেবল 13%, 14% এরকম। কিন্তু তুমি যদি যখনই তুমি একটু ফ্লেক্সি ক্যাপে যাবে, যখনই তুমি একটু স্মল ক্যাপের দিকে যাবে, তখন রিটার্নটা তোমার অনেক আসবে, কিন্তু রিস্কটাও অনেক বুঝতে পেরেছি। বেশি। শুধু বুঝতে পেরেছি। রিটার্ন দেখলে হবে না, রিটার্নের সঙ্গে রিস্কটাও কিন্তু অনেক বেশি। সেই জন্য কি করতে হয়, পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখতে হয়। অর্থাৎ আমার লার্জ ক্যাপও থাকবে, স্মল ক্যাপও থাকবে, আর মিড ক্যাপও থাকবে। সবগুলোকে মিলিয়ে যখন আমি ডাইভার্সিফাই করে দেবো, আমার রিস্কটাও কি হয়ে যাচ্ছে, রিস্কটা আমার ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে, অর্থাৎ রিস্কটাও আমার অনেক কম হয়ে যাচ্ছে। অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ হয়ে যাচ্ছে, অ্যাভারেজ হয়ে যাচ্ছে রিস্কটা। তোমার স্মল ক্যাপ তোমাকে প্রফিট টেনে দিল, লার্জ ক্যাপ হয়তো হালকা লসে চলছে। আবার স্মল ক্যাপ হয়তো লসে চলছে, লার্জ ক্যাপ হয়তো তোমাকে টেনে দিল। এরম হবে ব্যাপারগুলো। ধরুন আমি কোনো এতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, তখন কি ওটা আমাকে নিজেকে সিলেক্ট করতে, আমি যদি নিজেকে মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, তাহলে আমাকে নিজেকেই সিলেক্ট করতে হবে কি যে আপনার হচ্ছে যে লার্জ ক্যাপে কত কি ইনভেস্ট হবে, না এটা কত না না ইনভেস্ট না হবে না, নাকি তোমার ফান্ড ম্যানেজার ওটা করবে, তুমি শুধু ফান্ডে ইনভেস্ট করে দেবে। তুমি শুধু ফান্ডে ইনভেস্ট ফান্ডে করতে ইনভেস্ট করে দেবে, যা করার তোমার ফান্ড ম্যানেজার করবে, তোমার আর ওখানে কোনো কিছু কাজ নেই। আমাদের হয়ে যদি আমি নিজে থেকেই করি, তাহলে কি মানে আপনার হচ্ছে যে ওই অ্যাপ যে ক্যাম্পস বলছিলেন, হুম। তো ওখানে গিয়ে রেজিস্টার করে ইয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পস থেকে, মানে ক্যাম্পস আপনার আছে, ক্যাফিন আছে, ওখান থেকে করতে হবে, বা ডাইরেক্ট। ওইটাই বলতে চাচ্ছিলাম স্যার, ক্যাম্পসের যে ব্যাপারটা স্যার কিরম ভাবে কি করতে হয়, ইনভেস্ট করতে না করতে, ওটা যদি একটু ইয়ে করে দিতেন। ক্যাম্পসে যাবে ডাইরেক্ট, ওটা নিয়ে একটা ক্লাস করে নেবো ক্যাম্পসে। আজকে তো হ্যাঁ, আমার প্রেজেন্টেশন রেডি নেই, প্রেজেন্টেশনটা করি, করে ওটা নিয়ে একটা ক্লাস করে দেবো। ঠিক আছে। আর এটা ক্যাম্পস। স্যার একটু দিয়ে দেবেন, হ্যাঁ স্যার, এটা একটু আপলোড করে দেবেন স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপলোড ক্লাস। করে দেবো। আর কারো কিছু কোশ্চেন আছে? চন্দনের কিছু কোশ্চেন? হ্যাঁ, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি তোমাকে, দেখো পার্সোনালি, ওই এটা এসবিআই যেটা। পার্সোনালি করার কিছু নেই, এমনি করতে পারি, সমস্যা কিছু নেই।